গল্প অবিস্মৃতি। লেখিকা নরিন বিরতিশা। পর্ব ৬। দূর অজানায় ছুটে চলেছে গাড়ি। স্টিয়ারিংয়ে কার্যত হাত, অন্তরালে দৃষ্টি নিবদ্ধ পার্শ্ববর্তী চঞ্চল নারিকায়াতে। মেয়েটি পুনরায় উসখুস করছে। আকস্মিক চঞ্চলতা, পরক্ষণেই নিস্তব্ধতার কারণ অনুধাবন করতে পারে না দুর্য। তবুও ব্যক্তিত্বের ভারিক্কি বজায় রেখে বসে থাকে চুপিসারে। দীর্ঘক্ষণিক স্তব্ধতা বিদীর্ণ করল কারা নিজেই। দুর্জয়ের দিকে কৌতূহলে দৃষ্টিতে চেয়ে শুধাল, আচ্ছা, আপনি কি আমার নামটাও জানেন না? সেই কখন থেকে শুধু মিস মিস করে ডেকে যাচ্ছেন। দুর্জয় স্টিয়ারিংয়ে এক হাতে সামান্য চাপ দিয়ে গাড়িটাকে মসৃণভাবে লেনে ফিরিয়ে আন। সামনের দিকে স্থির দৃষ্টি রেখেই রাশভারী কণ্ঠে বলল, আপনি তো নিজেকে ইন্ট্রোডিউস করার কোনো সুযোগই দেননি, মিস। একনাগারে বলে যাওয়া আপনার স্বভাব হলে ধৈর্য ধরে শুনে যাওয়াটা আমার হ্যাবিট। কায়রা সাময়িক অপ্রস্তুত হয়ে চট করে নিজেকে সামলে নিয়ে একটু ক্ষোভের সুরে বলল, বাহ, তাই বলে আপনার নিজের তো জিজ্ঞেস করা উচিত ছিল না? একটা মানুষের নামই যদি না জানা থাকে তবে কিভাবে কি? দুর্জয় এবার অলস ভঙ্গিতে ডান পাশের ভ্রু সামান্য উচাল, শান্ত কণ্ঠে বলল, সেম রুল অ্যাপ্লাইজ টু ইন্ডু অলসো। নামের স্পেসিফিকেশনটা প্রথম মিটে আপনার নিজেরও তো বলা উচিত ছিল। নাকি ভুল বললাম? দুর্জয়ের এমন শানিত, যুক্তিপূর্ণ পাল্টা জবাবে কায়রা এক মুহূর্তের জন্য একদম থমকে গেল। বাকটুতার সমস্ত রাস্তা বন্ধ হয়ে আসতেই প্রসারিত বোকা হাসে কাচুমাচু ভঙ্গিতে বলল, ওকে ওকে, ফাইন। টেকনিক্যাল এরর এগেইন, আই অ্যাম কায়রা। কায়রা ইয়াসির। এবার অন্তত নাম ধরে ডাকার অনুমতি দেওয়া হল। পরিচয় পর্বের পর মুহূর্তেই অকস্মাৎ কি হল কে জানে, দুর্জয়ের গতিময় হাত দুটি স্থির হল মুহূর্তের তরে। গাড়ির গতি মন্থর হয়ে এল চটজলদি। অধীর গতিতে ঘাড় ঘুরিয়ে সোজাসুজি কায়রার ডাগর, হরিণীতুল্য নেত্র দুটিতে দৃষ্টি নিবদ্ধ করল। গা নীল শার্টের কাটছাট আর চওড়া চিবুকের কঠোরতা ভেদ করে ওর মনের গহীনে চকিতে ভেসে কিছু হয়তো। ভরাট কণ্ঠস্বরের অনমনীয়তা দূরীভূত হল হঠাৎ। মিস কায়রা ইয়াসির। আচানক গম্ভীর পুরুষের মুখে নিজের পূর্ণাঙ্গ নাম শুনে হকচকিয়ে উঠল কায়রা, দুগালের কিউক্তজবার কিউক্তা খুব ছোঁয়া লেগে গেল ওর। একটু ইতস্তত করে আমতা আমতা করে নিচু স্বরে বলল, জজবি? সো আনিজি ফিল করছেন মিস কায়রা ইয়াসির? এমন ড্যাশিং সিংহমার্কা লোক পাশে বসে থাকলে ফিলিং আনিজিত হওয়ারই কথা। শুধু আমি কেন, পৃথিবীর যে কোনো নর্মাল মেয়েরই হার্টবিট থমকে যাবে। অস্ফুট স্বরে আনমনে কথাগুলো বিটবিডানোর পরেই কায়রা অনুধাবন করল কথাটা মনে মনে ভাবার বদলে ও স্পষ্ট মুখ ফুটিয়েই বলে ফেলেছে। চকিতে দুর্জয়ের দিকে তাকিয়ে তড়িঘড়ি নিজেকে সামলে নিয়ে হাত দুটি বাতাসে নেড়ে বলল, আরেহি না না, আই মিন, ওসব কিচ্ছু না, একদম নর্মাল। ওই একটু এমনি আর কি। নামুন ঘু। প্রশ্নের জবাবে এমন কথা বিন্দুমাত্র আশা করেনি কায়রা। মস্তিষ্কে হানা দিল সহস্র প্রশ্নের ঝাঁক। এখন আবার ওকে বাংলা সিরিয়ালের মতো মাঝ রাস্তায় নামিয়ে দিবে না তো? জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়েও বলল, কেন? আমরা এসে গিয়েছি। দুর্জয়ের কথায় জমাটবদ্ধ সংশয়ের অবসান ঘটল ওর। আশেপাশে দৃষ্টি বোলাল এক পল। ওরা ইতিমধ্যেই সোনাডাঙ্গার গণ্ডি পেরিয়ে রূপসা সেতুতে এসে পৌঁছেছে। মধ্যাহ্নের বিদায় ঘটেছে মুহূর্তখানেক আগে। অপরাহ্নের ম্রিয়মান রৌদ্রশিখায় আশপাশটা গল্পপুরী হিসেবে ঠাওর হচ্ছে। জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ সিট ছাড়ল কায়রা। প্রকাণ্ড নদ ভূমাতিকার বুক চিরে বয়ে চলেছে দূর সীমানার দিকে, আর উপরের মুক্ত আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে ফুরফুরে হিমেল হাওয়া। আর তাতেই কায়রার সুতি ওড়নার আঁচলখানা থেকে থেকে উঠছে। গাড়িটা নিরাপদে এক পাশে পার্ক করে দুর্জয় ধীর পদক্ষেপে ব্রিজের ফুটপাত ধরে এগোতে লাগল। আর ওর ঠিক 2 কদম পেছনে কায়রা। দুর্জয় যেখানে পা ফেলছে কায়রাও ঠিক সেখানেই সাবধানে পা বসিয়ে এগোচ্ছে। হঠাৎ দুর্জয় চলা থামিয়ে নিঃশব্দে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাল। কায়রা চট করে থমকে গিয়ে সামলে নীল নিজেকে, নইলে সোজা গিয়ে দুর্জয়ের চড়া পিঠের উপর আছড়ে পড়ত। ভেসে এলো দুর্জয়ের ভারী কণ্ঠস্বর, পিছু পিছু হাঁটছেন কেন? পাশাপাশি আসুন ঘু। কায়রা একটু লজ্জিত হয়ে বোকা হাসি উপহার দিল। ওড়নার আঁচল সামলাতে সামলাতে চট এগিয়ে গিয়ে দুর্জয়ের একদম পাশে রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়াল। ব্রিজের উপর দিয়ে ধেয়ে আসা মাতাল হাওয়ারা নির্লজ্জ বেগে ছুঁয়ে গেল ওদের। কায়রা এবার পূর্ণাঙ্গ দৃষ্টি নিবদ্ধ করল দুর্জয়ের দিকে।
দুর্জয়ের ব্যক্তিত্ব অনুসারে ও যতটুকু বুঝেছে, কারণ ছাড়া ওকে নিয়ে ঘুরতে আসার মতো লোক দুর্জয় মোটেও নয়। সাহসের সঞ্চয় করে শেষমেশ ও জিজ্ঞাসা করেই ফেল, আমরা এখানে কেন এলাম? হিমেল হাওয়ারা তটিনীর বুকে ছোট ছোট তরঙ্গ তুলে দূরে বিলীন হয়ে যাচ্ছে। কায়রার প্রশ্নের উত্তরে দুর্জয় তৎক্ষণাৎ কোনো প্রত্যুত্তর করল না। ব্রিজের রেলিংয়ে 2 হাত রেখে প্রকাণ্ড রূপসা নদীর জলরাশির দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। কায়রাও আর কোনো কথা না বাড়িয়ে পাশাপাশি দাঁড়িয়ে নিঃশব্দে ওর মুখের পানে চেয়ে রইল। কয়েক মুহূর্ত পর দুর্জয় ধীর গতিতে মুখ ফেরাল। অনাবিত কৃষ্ণচোখের তীক্ষ্ণ দৃষ্টি সোজা নিবদ্ধ করল কায়রার উপর। মন্থর অথচ স্পষ্ট কণ্ঠে বলল, মিস কায়রা, আপনাকে এখানে নিয়ে আসার একটা স্পেসিফিক পারপাস আছে। উই নিড টু টক ফর্মালি অ্যান্ড ক্লিয়ারলি। কায়রা একটু অবাক হয়ে ভ্রু কুঁচকে শুধাল, কথা? কি কথা? দুর্জয় সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে হাত পুরে নিল। অটল কণ্ঠে প্রশ্ন ছুটল, গতকাল আপনার ফ্যামিলির সামনে ডিসিশনটা জানালেন, আপনি কি সত্যিই জেনে শুনে ইচ্ছাকৃতভাবে এই বিয়েতে রাজি হয়েছেন? আই মিন, কোনো ফ্যামিলি প্রেসার বা হুট করে নেওয়া ইমোশনাল ডিসিশন নয় তো? কায়রা মৃদু চমকাল। তারপর চটপট মাথা নেড়ে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলল, আরেহ না, একদমই না। কোনো প্রেসার নেই আর কোনো ইমোশনাল ড্রামাও না। আই অ্যাম 100% শিওর। বাট হঠাৎ এমন প্রশ্ন কেন? দুর্জয় প্রলম্বিত শ্বাস টেনে বাস্তববাদী কণ্ঠে বলল, বিকজ ইউ নিড টু নো দ্য রিয়েলিটি ফার্স্ট, মিস কায়রা। একজন আর্মির অফিসারের লাইফ বাইরের থেকে যতটা গ্ল্যামারাস বা থ্রিলিং মনে হয়, প্র্যাকটিক্যালি তার চেয়ে 1000 টাইমস বেশি টাফ আর ইনসিকিউরড। ডিফেন্স পার্সোনেলের লাইফের কোনো সার্টেনিটি থাকে না। আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, কাল হয়তো কোনো ইমার্জেন্সি অপারেশনে পার্বত্য চট্টগ্রাম বা সীমান্তের কোনো রিমোট এলাকায় পোস্টেড হয়ে যাবগু। কায়রা একদম চুপ হয়ে মন দিয়ে ওর কথাগুলো শুনছিল। দুর্জয় থামল না, কঠোর গাম্ভীর্যে বলে চল। আমাদের কোনো ফিক্সড হলিডে নেই, লাক্সারিয়াস রুটিন নেই। মোস্ট অফ দ্য টাইম আপনাকে একা থাকতে হবে, ওয়েট করতে হবে। হয়তো আজ আমাদের এনগেজমেন্ট বা বিয়ের আক্ট হল, আর নেক্সট মোমেন্টেই কল এল আমাকে ডিউটিতে রিপোর্ট করতে হবে। আই মে হ্যাভ টু লিভ রাইট অন দ্যাট মোমেন্ট, উইদাউট এনি হেজিটেশন। প্র্যাকটিক্যাল লাইফে এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করা অত্যন্ত ডিফিকাল্ট। কোনো কাল্পনিক গ্ল্যামার বা রোমান্টিসিজম দিয়ে এই রিয়েলিটি ফেস করা যায় না। আর ইউ রিয়েলি প্রিপেয়ার্ড ফর দ্যাট কাইন্ড অফ লাইফস্টাইল? দুর্জয়ের প্রতিটা শানিত, বাস্তবসম্মত বাক্য রূপসার মাতাল হাওয়ায় ভেসে কায়রার হৃদয়তন্ত্রীতে গিয়ে আঘাত করল। কায়রা অনুধাবন করতে পারল লোকটা শুধু সুদর্শন নয়, সৎ দায়িত্ববান একজন। আনমনে মৃদু হাস্যে কোনরূপ দ্বিধা ছাড়াই ও বলল, আমি রাজি আছি। দুর্জয়ের কথা শেষ হয়নি তখনও। নো, মিস কায়রা। এক বাক্যে রাজি আছি বলে দেওয়াটা বড্ড ইজি, কিন্তু ফেস করাটা ততটাই কঠিন। ইউ আর ফ্রম জেনজি। আপনাদের জেনারেশনের মেয়েদের আকাঙ্ক্ষিত প্রায়োরিটি, এক্সপেকটেশন আর লাইফস্টাইল একেবারেই আলাদা। একটা স্বাভাবিক বয়সের রিলেশনশিপে যে প্রতিদিনকার অ্যাটেনশন কিংবা উইকেন্ডে ডেটিংয়ের যে কালচার থাকে, আমার সাথে যুক্ত হলে তার 10%ও আপনি পাবেন না। এই জেনারেশনের প্রেমিক পুরুষের মতো প্রতিদিন আপনাকে নিয়ে ঘুরতে যাওয়া তো দূরের কথা, আমাদের দেখাই হবে 2-3 মাস অন্তর। আর এতদিন বাদে সাথে থাকতে পারব বড়জোরে 2 সপ্তাহ। আর মোস্ট ইম্পর্ট্যান্টলি, আমি আপনাকে এই প্রজন্মের তরুণ প্রেমিকের মতো লোক দেখানো ভালোবাসতে পারব না। আমার কাছে ভালোবাসা মানে দায়িত্ববোধ, সারা জীবন পাশাপাশি থাকা, লোক দেখিয়ে গোলাপের তোড়া দেওয়া নয়। আমাদের এজ গ্যাপটাও কম নয়। আপনার রঙিন বয়সের সাথে আমার এই রুটিন বাঁধা, ডিসিপ্লিনড মিলিটারির লাইফ মেলাতে গেলে পদে পদে ফ্রাস্ট্রেশন আসবে। এরপরেও কি আপনি মনে করেন কোনরূপ মোহে না পড়ে এই চরম বাস্তবতাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন? রূপসা নদীর কোল ঘেঁষে ছুটে আসা দুরন্ত বাতাস কায়রার এলোমেলো চুলগুলোকে আরও অবাধ্য করে তুলছে। তবে দুর্জয়ের প্রখর যুক্তি আর সামরিক বাস্তবতার কাঠগড়ায় দাঁড়িয়ে কায়রা কিন্তু এতটুকু নড়বড়ে হল না। ও নদীর দিকে এক পলক চেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর দুর্জয়ের একদম মুখোমুখি দাঁড়িয়ে ওর অতল কৃষ্ণ চোখে নিজের অনাবিত, স্থির দৃষ্টি নিবদ্ধ করল। ওষ্ঠাধরে ফুটালো এক অদ্ভুত, পরিপক্ব হাস্যরেখা। এবার তবে আমি বলি? দুর্জয় নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানাতেই ও বলতে শুরু করল, আপনি বয়সের পার্থক্য, জেনারেশন গ্যাপ দেখাচ্ছেন। অথচ আমি আমার স্বপ্নের পুরুষটাকে দেখছি। এই জেনারেশন এর লোক দেখানো ভালোবাসার প্রতি অ্যাট্রাকশন কোনো কালেই আমার ছিল না।
আমি চেয়েছিলাম এই জেনজির হাজারো পাগলাটে প্রেমিকের ভিড়ে এক গম্ভীর ৯০ দশকের প্রেমিক আসুক আমার জীবনে, যার কাছে ভালোবাসা মানে দায়িত্ববোধ লোক দেখানো কিছু নয়। তারা অন্তর ছেড়ে যায় না। আর রইল বাকি অপেক্ষার কথা। অপেক্ষা না করলে প্রাপ্তির সুখ পাব কিভাবে? খুব বেশি কাছে থাকলে ভালোবাসার গভীরত্ব উপলব্ধি করা যায় না। সো স্টপ উইথ অল দিস ওয়ার্নিংস। কায়রা ইয়াসির যা বলে জেনে শুনেই বলে গি। বৃহৎ প্রশ্নের সুনিপুণ যুক্তিখণ্ডনকারী সংক্ষিপ্ত প্রত্যুত্তর কল্পনাতীত। কারার মতন চঞ্চল মেয়েটির এমন রূপে দুর্জয় ক্ষণিকের তরে স্তব্ধ হল। চোয়ালের কঠোরতা আলগা হয়ে ওর অতল কৃষ্ণচোখে ফুটল এক দুর্লভ প্রচ্ছন্ন সন্তুষ্টি। ও কায়রার দিকে তাকিয়ে ওষ্ঠাধরের কোণে অতি অলক্ষ্যে এক চিলতে অমায়িক হাসি ফুটিয়ে বলল, ইমপ্রেসিভ মিস কায়রা। লেটস সি হাউ ইউ হ্যান্ডেল দিস। দেখবেন তো অবশ্যই। সারা জীবন দেখার সুযোগ তো হাতেই আছে। দুর্জয় হাতঘড়িটার দিকে এক পলক চোখ বুলিয়ে পকেট থেকে গাড়ির চাবিটা বের করল। রাশভারী গলায় বলল, ওকে দেন। অনেকটা সময় নিলাম আপনার, এবার ফ্যামিলির কাছে ড্রপ করার টাইম। যাও যাক। তটে রূপসার হাওয়া তখন আরও উথালপাথাল, দুর্জয়ের অকম্পিত পদবিক্ষেপে গাড়ির পানে ফিরে যাওয়ার বার্তা স্পষ্ট। কারাও চটপট পা বাড়াতে গিয়েছিল, কিন্তু আচমকা এক পা এগিয়েই ও থমকে দাঁড়াল। রেলিংয়ের কোল ঘেঁষে কিছু দূরেই ফুটপাতে দাঁড়িয়ে আছে একটা কাঠের ফুচকার ভ্যান। ঘুগনি আর তেঁতুল জলের অম্লমধুর চেনা সুবাস মৃদু বাতাসে ভেসে এসে কায়রার নাসারন্ধ্রে আঘাত হানতেই মেয়েটির চঞ্চলতা মুহূর্তেই দ্বিগুণ হল। ডাগর চোখ দুটি লোভে চকচক করে উঠল, জিভে জল সামলানো দায়। রূপকথার গাম্ভীর্য আর মিলিটারি বাস্তবতার মেঘ ততক্ষণে ফুচকার তেঁতুল জলে নিমেষেই বিলীন। কায়রা হঠাৎ থমকে দাঁড়িয়ে উঠল। আরে আরে, দাঁড়ান দাঁড়ান। হোল্ড অন আ সেকেন্ড। দুর্জয় ধীর পদক্ষেপে কয়েক পা এগিয়ে গিয়েছিল। আচমকা এই জরুরি আহ্বানে ও সচকিত হয়ে পেছনে ফিরল। মৃদু বিস্ময় ফুটিয়ে ভাবল কোনো বিপত্তি ঘটল নাকি। কিন্তু পরক্ষণেই কারার দৃষ্টির পথ অনুসরণ করে ফুটপাতের ফুচকার ভ্যানটার দিকে নজর যেতেই ওর কঠিন পুরুষালী চিবুক আলগা হয়ে এলো সামান্য। কারা ততক্ষণে চঞ্চল পায়ে সোজা ভ্যানের দিকে এগোতে শুরু করেছে। দুর্জয় রাশভারী গলায় পিছন থেকে গম্ভীর হাঁক দিল, হেই, কোথায় যাচ্ছেন আপনি? কায়রা মাঝপথে থমকে একটু ঘাট ঘুরিয়ে অনতিদূরে দাঁড়িয়ে থাকা দুর্জয়ের অতল দীপ্তমান চোখে চেয়ে ইতস্তত গলায় বলল, কেন, ফুচকা খেতে? হাজার হোক মাই অল টাইম ফেভারিট। উইথ অল ডিউ রেসপেক্ট স্যার, এবার কি আপনি ফুচকা খাওয়াতেও রেস্ট্রিকশন দেবেন নাকি? আই মিন, এতেও মানা করবেন? কথাটা বলেই কারা থামল। লোকটার প্রখর ব্যক্তিত্ব, কড়া মেজাজের সামনে এতক্ষণ এত প্রাজ্ঞ ভাষণ দিয়ে এখন ফুচকার জন্য বায়না ধরাটা কেমন যেন বোকামো শোনাল। একরাশ হতাশা নিয়ে ও ক্ষুণ্ণ মনে দুপা পিছিয়ে আসতে চাইল। ভাবল থাক, দরকার নেই এত আবেগ দেখানোর। কারাকে হঠাৎ পিছিয়ে আসতে দেখে দুর্জয়ের ঠোঁটের কোণে অত্যন্ত অলক্ষ্যে এক চিলতে প্রশ্রয়ের অমায়িক হাসি খেলে গেল। গভীর দৃষ্টিতে কারার দিকে চেয়ে অলস ভঙ্গিতে বলল, ইটস অলরাইট মিস কারা। আজ ফার্স্ট, তাই নো রেস্ট্রিকশনস। হতাশার মেঘ চিরে কারার মুখটা এক মুহূর্তে উচ্ছ্বসিত হয়ে উঠল। শ্রবণান্ত্রেসকে বিশ্বাসযোগ্য ঠেকল না। ডাগর নেত্রে বিস্ময় ফুটিয়ে চকিতে শুধাল, রিয়েলি? সত্যি বলছেন? দুর্জয় ধীর গতিতে শুধু নিঃশব্দে মাথা নেড়ে সায় দিল। অনুমতি পাওয়া মাত্রই কারা একরাশ বালিকসুলভ আনন্দ নিয়ে ছুটে গেল ভ্যানটির কাছে। ঝালটক মেশানো মুচমুচে ফুচকা মুখে পুরে তৃপ্তির এক প্রকাণ্ড নিঃশ্বাস ফেল ও। ফুচকার পাত্র হাতে নিয়ে ও পাশ ফিরে চাইল দুর্জয়ের পানে। একটু দূরে প্রকাণ্ড নদীর সীমানায় হেলান দিয়ে হাত দুটি পকেটে পুরে দাঁড়িয়ে আছে দুর্জয়। অপরাহ্নের শেষ রোদ্দুরটুকু ম্লান রূপে এসে পড়েছে ওর চৌড়া কাঁধ আর গা নীল শার্টে। এক অনাসক্ত চোখে ও নিঃশব্দে কারার এই চঞ্চলতা প্রত্যক্ষ করছে। তবে কারা চাইতেই দৃষ্টি ঘুরিয়ে নিল ও। খাওয়াদাওয়া শেষ করে যেই গাড়িতে উঠবে অমনি দেখা মিলল হাওয়ায় মিঠাই ভর্তি এক ঝাঞ্ঝা। বলা বাহুল্য, ফুচকায় মাত্রাতিরিক্ত ঝাল খাওয়ায় আপাতত জিভ ও মুখ প্রায় অসাড় কারার। মিষ্টি কিছুর তীব্র আকুলতা জাগলেও দুর্জয়ের সামনে মুখ ফুটে চাইতে দ্বিধা হল ওর। একটু আগেই তো লোকটা ফুচকার পুরো বিলটা চুকিয়েছে। এখন আবার এক বাচ্চাদের মতো হাওয়ায় মিঠাইয়ের জন্য বায়না ধরাটা বড় বেখাপ্পা দেখায়। কায়রা এক পলক সেই রঙিন মেঘের তোড়ার দিকে চেয়ে লজ্জিত মুখে চোখ ফিরিয়ে নিল। কিন্তু দুর্জয়ের তীক্ষ্ণ দৃষ্টি এড়ানো এত সহজ নয়। চঞ্চল মেয়েটির আর চোখের আকুলতা নিমেষেই ধরা পড়ল ওর চোখে।
দুর্জয় মৃদু থমকে দাঁড়িয়ে শান্ত গলায় শুধাল, হাওয়াই মিঠাই খাবেন? কায়রা সাময়িক অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি মাথা নাড়ল। না না, একদম না। ওসব বাচ্চাদের জিনিস আমার লাগবে না। দুর্জয় জবাব দিল না। অলস পদক্ষেপে হেঁটে গিয়ে ক্ষণিকের মধ্যেই দুটো হাওয়াই মিঠাই কিনে আনলে, একখানা শুভ্র ধবধবে, অন্যখানা হালকা রঙিন। কায়রা অবাক লোচনে চেয়ে রইল, সে তো সরাসরি না করল, তবুও লোকটা আনল কেন? দুর্জয় কায়রার প্রসারিত হাতের তালুতে মোড়ানো হাওয়াই মিঠাই দুটো তুলে দিয়ে গম্ভীর গলায় বলল, টেক দিস। তবে মাইন্ড ইট, দিস ইজ দ্য ভেরি লাস্ট টাইম। পরবর্তীতে আমার সাথে বের হলে এই ধরনের আনহাইজেনিক স্ট্রিট ফুড খাওয়া যাবে না। আন্ডারস্ট্যান্ড? শেষে জুড়ে দেওয়া প্রশ্নের জবাবে কায়রা লজ্জিত হেসে কেবল মাথা নেড়ে সায় দিল। তারপর দুজনে গিয়ে বসল গাড়িতে। রূপসা সেতু পার হয়ে সুদূর গন্তব্যের পানে ছুটে চলল সেটি। ছিনতাইকারী কোথায়? পায়রার শঙ্কিত প্রশ্নে বৃদ্ধিটি সম্মুখে আঙ্গুল উঁচিয়ে ইশারা করে বলল, ওই তো উ। ইশারা অনুসরণ করে ঘাট ঘোরাতেই পায়রার দৃষ্টি নিবদ্ধ হয় কিঞ্চিৎ দূরত্বে দৌড়ে চলা শার্টকোট পরিহিত বেশ ভদ্রশব্দ হিসেবে ঠাউর হওয়া ব্যক্তিটির উপর। হাতে থাকা ব্যাগগুলো বৃদ্ধার হাতে সন্তর্পণে গুজে কোনো মতে বলল, এগুলো ধরুন। বলেই লোকটার পিছু পিছু দৌড় লাগাল ও। বীরের আড়ালে লোকটা ততক্ষণে গতি কমিয়ে এনেছে। হয়তো ভেবেছে এই জনসমুদ্রে তাকে আর আলাদা করে চেনা যাবে না। কিন্তু বাজপাখির তীক্ষ্ণ নজর এড়িয়ে অলক্ষ্যে থাকা কি অতই সহজ? একটানা কিছুটা দৌড়ে এসে তড়িঘড়ি ভিড় ঠেলে লোকটার ঠিক পেছনটিতে এসে থামল পায়রা। মুহূর্ত মাত্র বিলম্ব না করে অত্যন্ত ক্ষিপ্রতায় পিছন দিক থেকে শক্ত হাতে লোকটার কলারটা চেপে ধরল সে। অত্যন্ত দ্বিকণ্ঠে বলে উঠল, এই যে মিস্টার। হঠাৎ অঘোষিত আক্রমণে চমকে উঠে চট করে ঘাড় ফেরাল লোকটা। আলোধারীর মাঝে তার অনাবিত অবয়বখানা স্পষ্ট দৃশ্যমান হতেই পায়রা ক্ষণিকের তরে বাক্রুদ্ধ হল। সুগঠিত তীক্ষ্ণ নাসিকা, মেদহীন চিবুক আর গা বাদামি নেত্র সব মিলিয়ে কোনো অভিজাত রুচিশীল পুরুষের কাঠামোর সঙ্গে বিন্দুমাত্র ব্যত্যয় নেই। বেশভূষায় কোনো অসঙ্গতি নেই, শার্ট আর কোটের পরিচ্ছন্ন কায়দা দেখে কোনো সাধারণ অপরাধী বলে মনে হওয়া দুষ্কর। পায়রা তার রূপের এই ক্ষণিক ঝলক অবলোকন করে ভেতরে ভেতরে বেশ অবাক হল বটে, তবে মুখচ্ছবিতে সেই বিস্ময় প্রকাশ পেতে দিল না। ভ্রু দুটো সামান্য কুঁচকে কণ্ঠে তীব্র শ্লেষ ঠেলে বলল, চেহারা দেখে তো বেশ শোধরালে ভালো ঘরের সন্তান বলেই মনে হচ্ছে। তা এমন চুরিচামারি কোত্থেকে শিখলেন শুনি? লোকটার গম্ভীর নয়নে তীব্র বিস্ময় ফুটে উঠল। নিজের কলারটা পায়রার বাঁধন থেকে মুক্ত করার নিষ্ফল চেষ্টা চালিয়ে শীতল কণ্ঠে বলল, কী সব আজেবাজে বকছেন? মেক সেন্স? আমি আজেবাজে বলছি? আসুন আমার সাথে। পায়রা বিন্দুমাত্র বিচলিত না হয়ে লোকটার জামা আঁকড়ে ধরেই জোর জবরদস্তি তাকে টেনে নিয়ে যেতে লাগল। লোকটা রীতিমতো ক্ষোভে ফুঁসছে। তবুও ভদ্রতার খাতিরে একটা মেয়েকে বলতে পারছে না কিছুই। এই সুযোগে পায়রা ওকে টানতে টানতে নিয়ে এলো সেই বৃদ্ধার সম্মুখে। প্রবীণ নারীটি ততক্ষণে কৌতূহলী শঙ্কিত চিত্তে সেখানে এসে দাঁড়িয়েছিলেন। পায়রা লোকটার দিকে আঙুল উঁচিয়ে বেশ দাপ্টের সঙ্গেই বলে উঠল, অস্বীকার করার চেষ্টা একদম করবেন না। একজন প্রবীণ অসহায় মহিলার হাত থেকে জিনিসপত্র ছিনতাই করতে আপনার সামান্যতম লজ্জা হল না? পায়রার এই চরম অভিযোগে লোকটার দৃষ্টিতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত তখন। তবে সে মুখে কিছু না বলে হাত বাড়িয়ে নিজের প্রবীণ মহিলার সেই হারিয়ে যাওয়া টাকার বান্ডিলটা সোজাসুজি বৃদ্ধার হাতে গুজে দিল। বৃদ্ধা নিজের টাকাগুলো ফেরত পেয়ে বেশ আশ্চর্য হয়েই লোকটার পানে চাইল। পায়রা বক্রহাস্যে কণ্ঠে তীব্র শ্লেষের সুর ছড়িয়ে লোকটার উদ্দেশ্যে বলতে লাগল, কি হলো মিস্টার? চুরির মাল ধরা পড়ে যাওয়ার ভয়ে এখন সাধু সাজার চেষ্টা করা হচ্ছে, তাই তো? চুরি করার সময় এই আক্কেলটা কোথায় ছিল শুনি? বৃদ্ধা ততক্ষণে পায়রার হাতা ধরে মৃদু টান মেরে লজ্জিত মুখে বলে উঠলেন, আহারে খুকি, তুই ভুল বুঝছিস। লোকটা তো চোর নয়। ভিড়ের মধ্যে যে ছেলেটা আমার ব্যাগ মেরে পালিয়েছিল, এই বাবুটাই তো তার পিছু ধাওয়া করে ব্যাগটা উদ্ধার করে আনা। আমি তো ভাবলাম বাবুটাই হয়তো আবার হারিয়ে গেল, তাই তোর সাথে খুঁজতে বের হয়েছিলাম। বৃদ্ধার মুখের সত্যবাণী শোনামাত্র পায়রা সম্পূর্ণ স্তব্ধ, বাক্যহারা হয়ে ও দাঁড়িয়ে রইল এক ঠাঁই। মুহূর্তেই নিজের ভুল অনুধাবন করে অপরাধবোধে মুখখানা ওর ছোট হয়ে এল। চোখের সামনে দাঁড়ানো লোকটি যে কোনো দুষ্কৃতকারী নয়, বরং এক পরম উপকারী ব্যক্তি, এ কথা ভেবে লজ্জায় কুণ্ঠায় একদম মাটিতে মিশে যেতে ইচ্ছে করল তার। পায়রা লজ্জিত মুখে অপরাধীর ভঙ্গিতে আমতা আমতা করে কোনোমতে বলতে গেল, ইয়ে,
মানে? আই অ্যাম রিয়েলি সরি। আমি আসলে না বুঝে। কিন্তু লোকটি পায়রাকে আর কথা শেষ করার বিন্দুমাত্র অবকাশ দিল না। সুগঠিত তীক্ষ্ণ নাসিকা আর অলস চিবুকে একরাশ অবহেলা ফুটিয়ে অতল বাদামি নেত্রের অতিশয় শীতল এক দৃষ্টি নিবদ্ধ করল পায়রার উপর। প্রচণ্ড গম্ভীর কণ্ঠে বলল, অ্যাট লিস্ট মেক শিওর ইউ হ্যাভ সাম বেসিক কমন সেন্স বিফোর জাম্পিং টু কনক্লুশনস, মিস। শুধু বড় বড় চোখ দুটো দিয়ে ভুলভাল জাজমেন্ট না চালিয়ে ব্রেনটা একটু প্রপারলি ইউজ করা প্র্যাকটিস করুন ঘো। লোকটার এমন নির্দয় শানিত প্রহার শুনে পায়রার মুখের সরিটুকু নিমেষেই হাওয়ায় মিলিয়ে গেল। ওর কুণ্ঠাবোধ আর অনুশোচনা একলহমায় উবে গিয়ে সেখানে জায়গা করে নীল একরাশ রাগ আর তেজ। ও যে নিজের ভুল বুঝতে পেরে মনে মনে ক্ষমা চাইতে প্রস্তুত হচ্ছিল, লোকটার এই অহংকারী রুক্ষ বাক্যে তা এক মুহূর্তে কর্পূরের মতো উড়ে গেল। পায়রা নিজের ক্ষুণ্ণ অহংবোধ চেপে রেখে ওষ্ঠাধর সামান্য বাকিয়ে বিরক্তির সুরে বিড়বিড় করে বলে উঠল, হুহ, আসছে আমার এক মস্ত বড় বড় বুদ্ধিমান সাহেব। তা অবয়বটা তো একদম চোরের মতো বানিয়েই ধাওয়া করছিলেন। অমন করে ঝড়ের বেগে ছুটলে কেউ কি আর আপনাকে মহাপুরুষ বলে পুজো করবে? চোরই তো ভাববে। লোকটি আর একটি বাক্যও ব্যয় করল না। পায়রার এই অবাধ্য বিড়বিড়ানোকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজের কোটের কলারটা পরম অলস ভঙ্গিতে সোজা করে নিল। ধীর অকম্পিত পদক্ষেপে জনসমুদ্রের মাঝে হারিয়ে গেল সে। আর পেছনে দাঁড়িয়ে রেশমি চুলগুলো বাতাসে উড়িয়ে ক্ষোভে লজ্জায় দাঁত দিয়ে ঠোঁট চেপে একদৃষ্টিতে তার চলে যাওয়ার পানে চেয়ে রইল লোকটা হতে পরোক্ষভাবে গর্দব খেতাবভুক্ত পায়রা। গোধূলির বিদায় লগ্নে সাঁঝের আধার ঘনিয়ে আসছে। রূপসা সেতু পেরিয়ে সোনাডাঙ্গা বাইপাস ধরে পুরো পথটা কেটেছে এক প্রগা নিস্তব্ধতায়। মাঝে কেবল ঘটেছে দুটো অলস নেত্রের নিঃশব্দ আদান প্রদান। কায়রা যখনই কৌতূহলী চোখে তাকাচ্ছিল, দুর্য অতি কৌশলে দৃষ্টি ঘুরিয়ে নিচ্ছিল, আর দুর্যও তাকালে কারা লজ্জিত ভঙ্গিতে বাইরের ঝাপসা আলোছায়ায় চোখ রেখে অন্যমনস্ক হয়ে পড়ছিল। অবশেষে ওদের গাড়ি এসে থামল কায়রাদের বাড়ির সড়কটার বেশ কিছুটা দূরে। ব্যক্তিত্বের ভারিক্কি বজায় রাখতে দুর্য সরাসরি দরজায় না গিয়ে খানিকটা তফাতে পার্ক করল গাড়িটা। পুরোটা পথ আসতে আসতে কায়রা চট্টে হাতে হাওয়ায় মিঠাইয়ের রঙিন মেঘটুকু অল্প অল্প করে ঠোঁটে পুড়ে উপভোগ করছিল। গাড়ি থামতেই কায়রা ওড়না সামলে নামার জন্য দরজার হ্যান্ডেলে হাত রাখল। দুর্জয় অনমনীয় ভঙ্গিতে সিটে হেলান দিয়ে অলসভাবে চোখ ফেরাল ওর দিকে। ঠিক তখনই নজর আটকাল কায়রার ঠোঁটের ঠিক বা পাশের কোণে লেগে থাকা গোলাপি হাওয়ায় মিঠাইয়ের গুঁড়োতে। দুর্জয় নামার মুখে গম্ভীর তবে সামান্য সহাস্য কণ্ঠে ডাকল, মিস কায়রা গু। কায়রা হ্যান্ডেল ছেড়ে চট করে ঘাড় ঘুরিয়ে শুধাল, জজবি। দুর্জয় নিজের বা গালের কোণে একটা আঙুল ছুঁয়ে সংক্ষিপ্ত ইশারায় বলল, ফেসটা ক্লিয়ার করুন। মিষ্টি লেগে আছে কি? কায়রা একটু ভ্যাবাচ্চাকা খেয়ে দ্রুত হাতের উল্টো পিঠ দিয়ে ডান গালে ঘষে নিয়ে জিজ্ঞেস করল, মুছেছে? দুর্জয় নিঃশব্দে অতি ম্লান হাসল। অতঃপর কোনো কথা না বাড়িয়ে সামনের রিয়ারভিউ মিররটার গতিপথ আলতো হাতে ঘুরিয়ে কায়রার মুখের দিকে করে দিল। আয়নায় নিজের মুখের বা পাশে সেই বালিকা সুলভ গোলাপি চিহ্নে চোখ পড়তেই কায়রার পুরো মুখমণ্ডল লজ্জায় রক্তাভ হয়ে উঠল। ইস, লোকটার সামনে নিজেকে আর কতবার বোকা বানাবে ও। তড়িঘড়ি আঁচল দিয়ে ঠোঁটের কোণটুকু মুছে নিয়ে লজ্জিত চঞ্চল গলায় বলল, ইয়ে, থ্যাংক ইউ। আমি আসছি। কথাটা শেষ করেই কায়রা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চটপট গাড়ি থেকে নেমে পড়ল। আধার ততক্ষণে বেশ ভালোভাবেই ঘিরে ধরেছে পুরো গলিটাকে। কায়রা চটটে পায়ে বাড়ির গেটের দিকে কয়েক পা এগোতেই হঠাৎ পেছনের অন্ধকার ফুঁড়ে এক তীব্র আলোর রোশনাই ছড়িয়ে পড়ল পুরো পথটায়। দুর্জয় গাড়ির জোরালো হেডলাইট দুটো অন করে দিয়েছে, যাতে এই টিমটিমে আধারে কায়রার ফুটপাতে পা ফেলতে বিন্দুমাত্র অসুবিধা না হয়। হঠাৎ আধার কাটিয়ে ছড়িয়ে পড়া উষ্ণ আলোর দিকে ফিরে তাকাতেই কায়রা থমকে গেল। হৃদ্ঘিনে এক অনন্য ভালোলাগা ও প্রশান্তি অনুভব করল ও। ঠোঁটের কোণে ফুটে উঠল এক স্নিগ্ধ মায়াবী হাসি। আলোর পথ ধরে দোলায়িত পায়ে হেঁটে নিজের বাড়ির গেটের ভেতরে মিলিয়ে গেল সে। আর অনতিদূরে বসে থাকা মিলিটারির সেই কঠোর পুরুষটি আয়নায় কায়রার নিরাপদ প্রস্থান নিশ্চিত করে পরম স্বস্তিতে এক দীর্ঘশ্বাস ছেড়ে গাড়িটা আবার শহরের মূল সড়কে নামিয়ে আন। সূর্যের তপ্ত কিরণ মধ্যগগনে নিজের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছে। আহসান কুঞ্জের চতুর্পাশের সুবিন্যস্ত লতাগুল্মগুলো প্রখর রৌদ্রের দাপটে নিস্তেজ হয়ে ঝুলছে। দোতলার পূর্ব প্রান্তের অর্ধবৃত্তাকৃতির ঝুল বারান্দার কেন্দ্রস্থলে অবস্থিত স্টাডি রুমটা সজ্জিত সবুজের অনবদ্য আস্তরণে। সন্নিবেশিত বনরাজির অন্তরালে নিজেকে যেন লুকিয়ে রেখেছে কক্ষটা।
সেখানে বসেই সুঠাম চিবুকে হাত রেখে দুর্জয় অত্যন্ত মনোযোগের সাথে একটি সিকিউরিটি রিপোর্টের ডেটা অ্যানালাইসিস করছিল। আকস্মিক এতক্ষণের নীরবতা বিদীর্ণ করে টেবিলের উপর রাখা ওর এনক্রিপ্টেড অফিসিয়াল ফোনটি বিকট শব্দে ভাইব্রেট করে উঠল। কলার আইডিতে একটি বিশেষ কমান্ড সেন্টারের কোড নম্বর ভেসে উঠতেই দুর্জয়ের অবজবে পেশাদারি দ্রুততা দেখা মিলল। এক মুহূর্ত বিলম্ব না করে ফোনটা তুলে সোজাসুজি কানে ধরল দুর্জয়। অকম্পিত সুদি কণ্ঠে বলল, মেজর দুর্জয় হিয়ার, স্যার। সঙ্গে সঙ্গে অপর পাশ হতে ভেসে এলো এক প্রবীণ সামরিক কর্মকর্তার কণ্ঠস্বর। দুর্জয়, আ সিচুয়েশন হ্যাজ অকার্ড ইন দ্য ইস্টার্ন ট্র্যাক্টস। ইনফিল্ট্রেশন অ্যালার্ট ফ্রম দ্য ট্রাই বর্ডার জোন। অপারেশন রেড ফ্যালকন ইমিডিয়েটলি ট্রিগার করা হয়েছে। ইউ হ্যাভ টু রিপোর্ট টু দ্য 19th ইনফ্যান্ট্রি ডিভিশন হেডকোয়ার্টার্স। হঠাৎই ধমনীতে জেগে ওঠে পেশাদারি শিহরণ, শঙ্কাকে পেছনে ফেলে সুদী সংকল্পে জ্বলে ওঠে নির্ভীক সেনানীর চোখ। অকম্পিত ধাতব কণ্ঠে কোনো প্রকার দ্বিধা ছাড়াই দুর্জয় শুধায়, হোয়াট ইজ দ্য টাইমলাইন, স্যার? আজ সন্ধ্যা 6টার ফ্লাইটে যশোর ক্যান্টনমেন্ট বা নিকটস্থ এয়ারবেস থেকে স্পেশাল এয়ারক্রাফটে তোমাকে ব্যাক করতে হবে। চট্টগ্রাম হয়ে সরাসরি বান্দরবানের রিমোট অপারেটিং বেসে ড্রপ করা হবে তোমাকে। 1/6 ইয়েমি ট্রুপস অলরেডি মুভ করছে। ইউ হ্যাভ লেস দেন 4 আওয়ার্স টু প্যাক অ্যান্ড রিপোর্ট। ইজ দ্যাট ক্লিয়ার? লাউড অ্যান্ড ক্লিয়ার, স্যার। আই উইল বি দেয়ার অন টাইম। গডস্পিড, মেজর। আউট। কোনরূপ প্রত্যুত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে গেল। অবশ্য এটাই হয়। অতিরিক্ত কথা বলে সময় নষ্ট করার মতো ফুসরত একদম নেই তাদের হাতে। দুর্জয় বা হাতে ল্যাপটপ অফ করে দ্রুততার সহিত কক্ষ ত্যাগ করল। আপাতত পৃথিবীর সবচেয়ে কষ্টসাধ্য কাজ হচ্ছে মাকে ব্যাপারটা বোঝানো। সেই উদ্দেশ্যেই এত তৎপরতা। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আম্মা। আ মিলিটারি পার্সন। সো আমার কাছে আমার যে কোনো পার্সোনাল বিষয়ের ঊর্ধ্বে আমার দেশ, দেশের জনগণ আর তার নিরাপত্তা। এত বড় একটা ক্রাইসিসের মাঝে আমার পক্ষে বিয়েতে বসা সম্ভব নয় একদম। ছেলের দেওয়া যুক্তির সামনে ক্ষোভে ফুঁসছে সাজেদা চৌধুরী। নেত্র কার্নিশ বিজে এসেছে ইতিমধ্যেই। অথচ কণ্ঠস্বর কিছুতেই কঠোর হতে নারাজ যেন। অলক্ষ্যে গড়িয়ে পরাতপ্ত অশ্রুটুকু সন্তর্পণে লুকিয়ে চূড়ান্ত ক্ষোভ উগড়ে দিলেন। আমি এত শত নিয়মকানুন বুঝি না, দুর্জয়। পুরো ডিফেন্সে কি আর কোনো অফিসার নেই? আর কেউ কি ট্রেনিং নেয়নি? কেন সবসময় তোমাকেই এমন আচমকা যেতে হবে বলো তো? দুর্জয় মায়ের এমন আবেগমথিত অভিযোগে বিন্দুমাত্র বিচলিত না হয়ে শেষ প্যাকিংটা সমাপ্ত করে মায়ের দিকে এগিয়ে এল। মায়ের হাত দুটো মুঠো পুড়ে নরম কণ্ঠে বলল, আম্মা শোনো। কম্যান্ড যখন আমায় চুজ করে, দ্যাট মিন্স ইউনিফর্মের প্রতি আমার কমিটমেন্টের উপর ওনাদের ফুল ট্রাস্ট আছে। দিস ইজ নট জাস্ট আ জব আম্মা, দিস ইজ অ্যান ওথ। আর এই সিকিউরিটি ক্রাইসিসের টাইমে আমি যদি পার্সোনাল রিজন দেখিয়ে পিছিয়ে আসি, তবে সেটা হবে মাই ওন ডিউটি অ্যান্ড কান্ট্রির সাথে এক ধরনের ব্রেচ অফ ট্রাস্ট। তুমিই তো আমায় শিখিয়েছ দায়িত্ব থেকে পালানো বীরের কাজ নয় গি। ক্রোধিত সাজেদা চৌধুরী নিজের হাত ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করলেন। তুই আমাকে নিজের শেখানো নীতি কথা শুনিস না, দুর্জয়। ওই মেয়েটার কি হবে একবার ভেবেছিস? কি জবাব দেব আমরা ওদের ফ্যামিলিকে? দুর্জয় মায়ের কাঁধে আশ্বস্তকারী হাত রাখল। ডোন্ট ওয়ারি আম্মা, তাকে বোঝানোর প্রয়োজন হবে না। শি উইল আন্ডারস্ট্যান্ড অল দিস। আর ফ্যামিলিকে বোঝানোর দায়িত্ব তোমার আর আব্বার। তৎক্ষণাৎ বেঁকে বসলেন সাজেদা চৌধুরী। পারব না। আমি কিংবা তোমার বাবা কেউ মেয়ের ফ্যামিলিকে বোঝাতে পারবে না গে। অতঃপর স্বামীর দিকে চেয়ে শক্ত কণ্ঠে বললেন, তুমি কিছু বলছ না কেন? স্ত্রীর এমন ক্ষণে ক্ষণে মুড পরিবর্তনের সঙ্গে পরিচিত হলেও প্রায়শই অপ্রস্তুত হয়ে পড়েন তিনি। এই যেমন এখন। তবুও কোনমতে নিজেকে সামলে সায় জানালেন সহধর্মিনীর কথায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দুর্জয়। নিজের সমস্যা নিজে সলভ করতে শেখো গু। দুর্জয় ট্রাভেল ব্যাগটা কাঁধে তুলতে তুলতে বলল, ওকে দেন আগামী 10 বছরে বিয়ের জন্য প্রেসার দেওয়া ট্রাই করবে না। আমার সলিউশন এটাই। দুর্জয়। মায়ের চোখ রাঙানো তোয়াক্কা করল না সৈনিকটি। দৃঢ় পদক্ষেপে এগিয়ে এসে বরাবরের ন্যায় প্রস্থান পূর্বে মায়ের ললাটে উষ্ণ চুমু আঁকল। ব্যাস, সমস্ত অভিযোগ মুহূর্তেই উধাও। তবুও কোমলসত্ব আজ উপস্থাপন করলেন না সাজেদা চৌধুরী। কি আর করার? মায়ের মৌনতাকে সম্মতি ধরে একে একে সকলের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল দুর্জয়। ঘড়ির কাঁটা আনুমানিক 2টা 30-এর ঘরে।
কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে হবে অতি দ্রুতই। কোথায় আপনি? বহুল আকাঙ্ক্ষিত নম্বরের মেসেজ দেখামাত্রই অলস মস্তিষ্ক সজাগ হল। প্রবল নিদ্রাকর্ষণে আউডে আসা হাত কোনমতে সচল করে দ্রুত আঙুল চালাল কিবোর্ডে। এই তো বাসায়। আপনি? ওর দেওয়া টেক্সটটা অপরপক্ষ আদেও পড়েছে কিনা বলা দায়। দুর্ধর্ষ পুরুষের দ্রুততর মেসেজ ফুটে উঠেছে স্ক্রিনে, কোনরূপ ভনিতা ছাড়াই সে লিখেছে। আমি আপনার বাসার বাইরে ওয়েট করছি। নিচে আসুন। এখনই। আই ডোন্ট হ্যাভ মাচ টাইম কি। কারার অলস, নিদ্রাচ্ছন্ন মস্তিষ্কে এতক্ষণ যে তন্দ্রার ঘোর ছিল, দুর্জয়ের আকস্মিক এমন বার্তায় মুহূর্তেই হাওয়ায় মিলাল তা। স্ক্রিনে দৃষ্টি বুলালো ফের, ভ্রান্ত কিছু পড়ছে কিনা সেটাই দেখার উদ্দেশ্যে। তবে পরক্ষণেই নির্ভুলতার প্রমাণ পেয়ে আশঙ্কায় দিক করে উঠল বক্ষপিঞ্জর। চটজলদি পদক্ষেপে বিছানা ছেড়ে নামল ও। তবে হঠাৎই বিছানার সংলগ্ন ড্রেসিং টেবিলের দর্পণে নিজের অবয়ব দৃশ্যমান হতেই মুহূর্তের তরে শিউরে উঠল অগোছালো রমণী। পরনে আলগা একখানা হালকা গোলাপি রঙা টপস আর ঢিলেঢালা স্কার্ট, অনাড়ম্বর কেশরাশি বিশৃঙ্খল হয়ে পিঠজুড়ে ছড়িয়ে আছে, চোখের কোণে ঘুম ঘুম আবেশের ছাপ স্পষ্ট। ওড়নাটা কোনমতে গলার চারপাশে পেঁচিয়ে নিয়ে দুহাতে মাথার অগোছালো চুলগুলো টেনে কানের পেছনে গুজে দিল ও। এই চরম অবিন্যস্ত সাজে নিচে নামতে মনের ভেতর কিঞ্চিত দ্বিধা কাজ করলেও, অপেক্ষমান লোকটার রাশভারী, অনমনীয় বার্তার তোর ওকে আর দ্বিতীয়বার ভাবার অবকাশ দিল না। নতুন পোশাকের সাজসজ্জা সামলানো বা প্রসাধন প্রলেপ দেওয়ার ফুসরত কোথায়? কায়রা চট্টে দ্রুত পায়ে ঘরের দরজা পেরিয়ে দোতলার সিঁড়ি বেয়ে সোজা নিচে নেমে এল। বাড়ির মূল ফটক পেরিয়ে কিঞ্চিত নির্জন উদ্যানের সম্মুখে গিয়ে থামল ও। পার্শ্ববর্তী সড়কের এক পাশে দাঁড় করানো চকচকে কালচে গাড়িটির বনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সেই সুঠাম, ইজু অবয়ব। তবে আজ আর ক্যাজুয়াল শার্টের পরিবর্তে দুর্জয়ের পরনে নিখাত জলপাইসবুজ রঙের কমব্যাট গিয়ার আর ট্যাকটিক্যাল ড্রেস, পায়ে ভারী মিলিটারি বুট। চওড়া ছাতির উপর সুবিন্যস্ত পকেটের কাটছাট, সুদি চিবুক আর অনাবিত, গভীর কৃষ্ণাভ নেত্রে এক চরম পেশাদারি কঠোরতার ছাপ। কায়রা বিস্ময়ে সংশয়ে মন্থর পায়ে এগিয়ে গিয়ে দুর্জয়ের কয়েক কদম তফাতে গিয়ে দাঁড়াল। অনাড়ম্বর, এলোমেলো চুলে ওর বিষাদময়, চঞ্চল রূপখানি লোকটার শানিত চোখের সামনে উন্মুক্ত হতেই ওড়নার প্রান্তটা একটু শক্ত করে আঁকড়ে ধরে আমতা আমতা করে শুধাল। আপনি? এই বেশে? হঠাৎ এখন কি হয়েছে? দুর্জয় কায়রার অবিন্যস্ত নিষ্পাপ মুখশ্রীর দিকে অনাবিত, গম্ভীর দৃষ্টিতে এক পলক চাইল। ধীর, গভীর অকম্পিত কণ্ঠে বলল। জরুরি ইমার্জেন্সি কল এসেছে মিস কায়রা। তাই আমাকে এখনই ব্যাক করতে হবে গি। কথাগুলো কায়রার কানে পৌঁছানো মাত্রই যেন চারপাশের সমস্ত শব্দ স্তব্ধ হয়ে গেল, বিস্ফারিত নেত্রে দুর্জয়ের সুদি, প্রস্তুরীভূত শান্ত চেহারার দিকে চেয়ে রইল। বুকের ভেতরের স্পন্দনটা সহসা থমকে গেল যেন। চঞ্চল হরিণীর কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসতেই ও কোনমতে অস্ফুট স্বরে শুধাল। এখনই? মানে? এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন? কদিনের জন্য? দুর্জয় হাতঘড়ির দিকে এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিয়ে কায়রার একদম মুখোমুখি এসে দাঁড়াল। সামরিক জীবনে অভ্যস্ত সৈনিকের অবজবে ঠাঁই পেল না ব্যক্তিগত আবেগ অনুভূতি। কণ্ঠে এনে দিল গাম্ভীর্য। অপারেশনের কোনো ফিক্সড টাইমলাইন থাকে না, মিস। ইট কুড বি ফিউ উইকস অর ইভেন মান্থস। আমাদের হয়তো যোগাযোগের কোনো সুযোগও থাকবে না গি। এক লহমায় কায়রার সমস্ত উছলে ওঠা চপলতা মিলিয়ে গেল। ওড়নার আঁচল পেঁচানো চঞ্চল হাত দুটো হিম হয়ে এল ওর। যে মানুষটাকে ও সবেমাত্র চিনতে শুরু করেছে, যার সান্নিধ্য ওকে এক অদেখা অনুভূতির সাগরে ভাসিয়েছিল, সেই মানুষটিই আজ এক অচেনা বিপদের মুখোমুখি দাঁড়িয়ে ওর থেকে বিদায় নিতে এসেছে। দুর্জয় কায়রার ফ্যাকাশে থমকে যাওয়া মুখমণ্ডলের উপর স্থির দৃষ্টি রেখে ধীর কণ্ঠে আবার বলল। আপনার কাছে আসা জাস্ট একটাই পারপাসে। আপনার ডিসিশন পুনর্বিবেচনা করার এখনও সময় আছে। দিস ইজ দ্য আনসার্টেনিটি আই ওয়ার্নড ইউ অ্যাবাউট। এরপরেও কি আপনি নিজের কথায় স্টিক করবেন, মিস কায়রা ইয়াসির? ছলছল নেত্রে চাইল কায়রা, কান্না চেপে কণ্ঠ যথাসাধ্য শক্ত করে বলল। ঝুঁকুন। গুরুতর প্রশ্নের প্রত্যুত্তরে কায়রার আকস্মিক এহেন আদেশে দুর্জয় মুহূর্তের জন্য স্থির হল। কঠোরতার মাঝেও তীক্ষ্ণ দৃষ্টিতে উকি দিল অস্ফুট বিস্ময়। ভ্রু জোড়া সামান্য কুচকে বিস্ময়াবিষ্ট গলায় শুধাল। আই বেগ ইয়োর পার্ডন? আপনাকে নিচু হতে বলেছি। এমনিতেই আপনার উচ্চতার কাছে পৌঁছানো মহাদায়, তার উপর অত উপর থেকে কথা বললে আমার কথা আপনার মাথায় ঢুকবে না। দুর্জয় এবার তর্কে জড়াল না। ধীর গতিতে নিজের দীর্ঘ ঋজু দেহখানা খানিকটা নুইয়ে দিল ওর দিকে।
সঙ্গে সঙ্গে দুর্জয় কিছু বুঝে ওঠার আগেই কায়রা দ্রুত 2 কদম পিছিয়ে গিয়ে এক ঝটকায় সামান্য দৌড়ে এল। তারপর বিন্দুমাত্র ইতস্তত না করে দুর্জয়ের ভারী মিলিটারি বুটের উপর নিজের কোমল দুটি পা চাপিয়ে দিল। ক্ষণিকের মধ্যে কিছুটা উঁচুতে উঠে এসে দুর্জয়ের সুদি কপালের ঠিক মাঝখানটিতে নিজের তৃষ্ণার্ত উষ্ণ ঠোঁট দুটো ছুঁয়ে এঁকে দিল এক পরম অনুভূতির স্বাক্ষর। স্পর্শের তীব্রতায় মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল দুর্জয়। কমব্যাট গিয়ারের নিচে ঢাকা পড়া ওর রক্তপ্রবাহে এক অচেনা, তীব্র আলোড়নের সৃষ্টি হল অকস্মাৎ। কায়রা স্বতঃস্ফূর্তভাবে নিচে নেমে এসে এক কদম পিছিয়ে দাঁড়াল। গাল দুটি ততক্ষণে রাঙা হয়ে উঠেছে, তবে দৃষ্টিতে অটল দিতা। ও প্রচ্ছন্ন কাপা কণ্ঠে বলে উঠল, আমার সাইন রইল। এবার একটা শর্ত মিস্টার মেজর, যে অতল কৃষ্ণচোখে আমি প্রথমবার আশ্রয় খুঁজে পেয়েছি, যে দৃষ্টিতে আমার প্রতিচ্ছবি আঁকা হয়েছে, কোনো অচেনা রমণীর সৌন্দর্যে সেই চোখ যেন আর কখনো বিমোহিত না হয়। মনে থাকে যেন। দুর্জয়ের অনমনীয় চিবুক, অবিদ্য ওষ্ঠাধর কোণে অলক্ষ্যে এক দুর্লভ হাস্যরেখার দেখা মিলল সহসা। চঞ্চলতার অন্তরালে লুকায়িত আগত প্রণয় উপলব্ধি করে ওর প্রকাণ্ড অধিকারবোধ নিমেষেই ছুঁয়ে গেল কঠোর সেনানী হৃদয়। নিজের বুটের উপর লেগে থাকা কায়রার কোমল পায়ের ছাপটার দিকে এক পলক চেয়ে দুর্জয় সোজা হয়ে দাঁড়াল। তারপর কায়রার অস্থির আখিদ্যজে নিজের সুগভীর দৃষ্টি নিবদ্ধ করে গভীর কণ্ঠে বলল, অর্ডার রিসিভড অ্যান্ড অ্যাকসেপ্টেড, মিস কায়রা। প্রমিজ, স্থানটা আপনারই থাকবে। তাই মিস কায়রা ইয়াসির থেকে মিসেস কায়রা আহসান হওয়ার প্রস্তুতি নিবেন দ্রুতই। অতঃপর দুর্জয় গাড়িটির দিকে এক পা বাড়াতেই সহসা নীরবতা বিদীর্ণ করে আকুল কণ্ঠে ডেকে উঠল কায়রা, শুনুন। দুর্জয় ধীর পদক্ষেপে চলা থামিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে তাকাল। কায়রা বিলম্ব না করে তড়িঘড়ি এগিয়ে এলো ওর মুখোমুখি। তারপর নিজের মাথা থেকে আলতো হাতে এক গুচ্ছ হালকা লালচে রেশমি চুল ছিঁড়ল জোর টানে। আচমকা এই কাণ্ডে দুর্জয় মুহূর্তের তরে ভ্রু কুঁচকে চেয়ে রইল ওর চঞ্চল হস্তচালনার পানে। কায়রা সম্পূর্ণ নিবিষ্ট মনে চট্টে হাতে সেই রেশমি চুলের গুচ্ছ দিয়ে সুনিপুণভাবে ছোট একখানা বিনুনি গেঁথে ফেল। অতঃপর বিন্দুমাত্র দ্বিধা না করে দুর্জয়ের হাতটি টেনে নিয়ে ওর চওড়া কবজিতে পরম মায়ায় সেই রেশমি বিনুনিটি জড়িয়ে দিল। বিনুনির বন্ধন সম্পন্ন হতেই কায়রা ছলছল আঁখি দুটি তুলে সোজা নিবদ্ধ করল দুর্জয়ের শানিত গভীর কৃষ্ণচোখে। ওষ্ঠাধরে করুণ হাসি ফুটিয়ে হৃদয় নিংড়ানো কণ্ঠে বলল, আমার মনটা আপনার কাছে গচ্ছিত রেখে গেলাম মেজর সাহেব। এটা আপনাকে মনে করিয়ে দিবে শত মাইল দূরেও কেউ আপনার জন্য অপেক্ষার প্রহর গুনছে। এটা হাত থেকে কখনো খুলবেন না। কেমন? দুর্জয় নিজের অনমনীয় কবজিতে জড়িয়ে থাকা সেই কৃষ্ণকেশের স্পর্শ অনুভব করল। তবে মনোভাব প্রকাশের ব্যর্থ সৈনিকটি কোনো বাক্যালাপ করল না, কেবল সুগভীর দৃষ্টিতে কায়রার মুখের পানে চেয়ে মৃদু আশ্বস্তকারী মাথা নেড়ে বিদায় নিল। অতঃপর গিয়ে বসল গাড়ির চালকের আসনে। গাড়ির ইঞ্জিন সশব্দে গর্জে উঠে সুদূর এয়ারবেসের পানে ছুটে চল। কায়রা নির্জন উদ্যানের প্রান্তে দাঁড়িয়ে বাতাসে ওড়না উড়িয়ে দূর সীমানায় মিলিয়ে যাওয়া গাড়িটির পানে নিষ্পলক চোখে চেয়ে রইল। অন্তরে তখন প্রথম বিরহের মেঘ ঘনাক্রান্ত হলেও দৃষ্টিতে প্রজ্জ্বলিত অপেক্ষার প্রদীপ। বিধ্বস্ত কায়রা বাড়ি ফিরেছে একটু দেরিতেই। প্রায় ঘণ্টাখানেক যাবৎ দুর্জয়ের প্রস্থান পথের দিকে চেয়েছিল ও। যদি মিরাক্কেল ঘটে, যদি দুর্জয় ফিরে আসে। কিন্তু বিষণ্ণ হাওয়া ছাড়া আর কিছুই ফিরে এল না। অবশেষে একরাশ শূন্যতা বুকে চেপে বিষাদগ্রস্ত পায়ে কক্ষে ফিরল কায়রা। বাড়ির লোকজনের কৌতূহলী দৃষ্টি কিংবা প্রশ্নবাণ এড়াতে কারো মুখোমুখি না হয়ে সোজাসুজি নিজের রুমে ঢুকে ভেজিয়ে দিল দরজা। খানিক বাদে রুটিনমাফিক ট্রে হাতে ঘরে প্রবেশ করল পায়রা। বোনকে নিশ্চুপ হয়ে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে স্বভাবসুলভ চটাং গলায় বলে উঠল, কি রে, মহারানীকে কি এখন হাত ধরে খাইয়ে দিতে হবে নাকি? নাটক না করে গেল উঠে। আজ আর কায়রা উল্টো তর্কে জড়াল না। অনর নিশ্চুপ হয়ে রইল বালিশে মুখ গুজে। বোনের এমন অস্বাভাবিক নীরবতায় পায়রার ভ্রু কোঁকড়াল সামান্য। হাতের খাবার ট্রাঙ্কটা বেডসাইড টেবিলে রেখে ধীর পায়ে এগিয়ে এল সে। কায়া। সন্দিহান ভঙ্গিতে কায়রার কাঁধে হাত রেখে মুখখানা একটু তুলতেই দেখল ডাগর নেত্রোদ্বয় জলে টলমল করছে, পলকে মিটে গেল পায়রার ছদ্মকঠোরতা। বুকের ভেতরটা চনমন করে উঠল বোনের কান্নায়। স্বকীয় আদর ঢেলে জড়িয়ে ধরে বলে উঠল, আরে পাগলি, আমি তো ইয়ার্কি করছিলাম, এভাবে মন খারাপ করে কেউ? আয়, আমিই খাইয়ে দিচ্ছি। বোনকে কাছে পেতেই কায়রা আর নিজেকে ধরে রাখতে পারল না। জলদি উঠে পায়রার গলা জড়িয়ে ধরে হুহু করে কেঁদে উঠল। ফুফিয়ে অস্ফুট স্বরে বলল, আপু।
উনি চলে গিয়েছেন। চলে গেছে? কোথায়? মিশনে। পায়রা এক মুহূর্তেই সব অনুধাবন করল। কোমল হস্তে বোনের মাথায় হাত বুলিয়ে শান্তস্নিগ্ধ গলায় বলল, আরে বোকা মেয়ে, সামরিক জীবনের নিয়ম তো এমনই হবে। এতে এত ভেঙে পড়ার কি আছে? এই বাস্তবতাকে মানিয়ে নিতে হবে না তোকে? নিজেকে গুছিয়ে নিতে হবে না? কায়রা মুখ মুছে কাতর গলায় বলল, সব জানি আপু, তবুও বুকটা এত খালি লাগছে কেন? পায়রা এবার বিছানায় বসে সন্তর্পণে কায়রাকে উরুতে শুইয়ে দিল। সস্নেহে কপালে ছড়িয়ে থাকা এলোমেলো কেশরাশি সরিয়ে দিতে দিতে বলল, ভালোবাসা যখন গভীর হয় তখন এই সাময়িক বিরহটুকু বড্ড ভারী মনে হয় রে। কিন্তু এই বিরহই তোদের অনুরাগকে আরও নিখাত করে তুলবে। তুই তোর বীর সেনানীর গর্বিত সঙ্গিনী হবি, এভাবে কাঁদলে কি চলে? বড় বোনের অমায়িক স্পর্শ আর আশ্বাসবাণীতে কায়রার অশ্রুসিক্ত নেত্রে প্রচ্ছন্ন শান্তির আভাস ফুটলেও শূন্যতা গ্রাস করল ওর চারপাশ। পার্বত্য বান্দরবানের সুদূর তমাতুঙ্গি সীমান্ত গহীনে ততক্ষণে ঘন আধার নেমেছে। পাহাড়ি পলি, মেঘের বাষ্প মিলেমিশে থমথমে নিস্তব্ধতায় মোড়ানো চারিধার। নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের কাছে কদমরঙ্গ এলাকার এক রিমোট ফরওয়ার্ড অপারেটিং বেসে সামরিক তাঁবুর মাঝে উচ্চতর কমান্ডের ব্রিফিং ম্যাপের উপর ঝুঁকে আছে মেজর দুর্জয় চৌধুরী আর ১৯তম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল রেদওয়ানুল হক। পাশে দাঁড়িয়ে জিএসও-২ অপারেশনস এবং ইএমই ব্যাটালিয়নের ক্যাপ্টেন পদমর্যাদার ২ তরুণ অফিসার, ক্যাপ্টেন সাজ্জাদ রাফিন শান্ত আর ক্যাপ্টেন ফারহাদুল মুন্সি। প্রবীণ জেনারেলের আঙুল ম্যাপের এক দুর্গম করিডোরে গিয়ে স্থির হল। গম্ভীর কণ্ঠে তিনি শুরু করলেন, মেজর দুর্জয়, মিয়ানমার সীমান্তের এই ট্রাইজংশন পয়েন্টটা দীর্ঘদিন ধরেই স্পর্শকাতর। ইন্টেলিজেন্স কনফার্ম করেছে পাহাড়ি নাল আর গভীর জঙ্গলের এই সংবেদনশীল ট্রেইলটাকে রুট হিসেবে ব্যবহার করে একদল সশস্ত্র ইনসার্জেন্ট ভারী অস্ত্র আর ড্রাগসের একটা বড় কনসাইনমেন্ট ওপারে স্মাগল করার চেষ্টা করছে। দুর্জয় তীক্ষ্ণ নজরে ম্যাপের স্থানাঙ্কগুলো দেখে নিল। পেশাদারি ধাতব কণ্ঠে সুধাল, এনালিসিস অনুযায়ী ওদের স্ট্রেংথ কত স্যার? আর কোন ধরনের ওয়েপনরি ক্যারি করছে? জেনারেল রেদওয়ান চিবুক শক্ত করে বললেন, অ্যাবাউট 50 প্রফেশনাল মার্সেনারি উইথ অটোমেটিক অ্যাসল্ট রাইফেলস অ্যান্ড গ্রেনেড লঞ্চার্স। ওদের মোশনটা ইমিডিয়েটলি নিউট্রালাইজ করতে হবে। কমান্ডের ফুল ট্রাস্ট তোমার স্পেশাল ট্যাকটিক্যাল টিমের উপর। মিশন ডাইরেক্টিভ একটাই, ক্লিয়ার দ্য জোন উইদাউট এনি কোল্যাটেরাল ড্যামেজ। দুর্জয় এক চুল বিচলিত না হয়ে স্যালুট ঠুকে বলল, কন্ট্রোল অ্যান্ড স্পিড উইল বি প্রিসাইজ স্যার। রাত ১২টার আগেই আমার টিম সেক্টর 4 কর্ডন করে স্নাইপার পজিশন নিয়ে নেবে। নো ওয়ান গেটস অ্যাওয়ে কি। অল দ্য বেস্ট মেজর। হ্যাভ কেয়ার। গড স্পিড। জেনারেলের পিঠ চাপড়ে দেওয়া আশ্বস্ত বাক্যের পর সামরিক তাঁবুর স্থূল পর্দা সরিয়ে বাহিরে এলো দুর্জয়। পাহাড়ি মৃদুমন্দ হিমেল হাওয়া ছুঁয়ে যাচ্ছে ওকে। দূরে ঘন বুনো জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে চিম্বুক পাহাড়ের এক অচেনা নিশীথ ডাক। পেছন থেকে বুটের ভারী শব্দে এগিয়ে এলেন জিএসও-২ ক্যাপ্টেন সাজ্জাদ রাফিন শান্ত এবং ইএমই ব্যাটালিয়নের ক্যাপ্টেন ফারহাদুল মুন্সি। ফারহাদ হালকা পা ফেলে দুর্জয়ের পাশে দাঁড়িয়ে মৃদুশঙ্কা মেশানো স্বরে বলল, মেজর, ঘুমধুম সীমান্তের ওপাশের পজিশনটা কিন্তু বড্ড ট্রেচারাস। সাডেন বৃষ্টিতে নালাগুলো ভেঙে কাদা হয়ে আছে, প্লাস ইনসার্জেন্টদের হাতে হ্যাভি ফায়ার পাওয়ার আছে। নাইট অপারেশনে মুভমেন্ট বড্ড টাফ হবে গে। দুর্জয় পকেট থেকে নিজের ট্যাকটিক্যাল গ্লাভস জোড়া বের করে হাতে পড়তে পড়তে ধীর, অকম্পিত গলায় বলল, ডিফিকাল্ট ফারহাদ। ইম্পসিবল নয়। ওদের ট্যাকটিক্স হল অতর্কিত আক্রমণ করে ওপারে সেটে পড়া। আমাদের জাস্ট ওদের রিফ্লেক্সটাই ব্রেক করতে হবে গে। রাফিন হাতের ম্যাপের একটা পকেটে আলো ফেলে বলল, স্যার, সেক্টর 4-এর ইস্ট সাইডে আমরা অলরেডি 2টো স্নাইপার টিম ডেপ্লয় করে দিয়েছি। কিন্তু উত্তর দিকের এই ঘন বাঁশঝাড়ের ট্রেইলটা বড্ড ট্রিকি। ড্রোন ফিডে ওখানে ৪-৫ জন সশস্ত্র লোক স্কাউটিং করতে দেখা গেছে। দুর্জয় তীক্ষ্ণ নজরে ম্যাপের সেই বিন্দুটার দিকে চাইল। তাহলে সোজা হিসেব, ক্যাপ্টেন শান্ত। আমরা টিম বি নিয়ে ইস্ট পয়েন্ট থেকে পিনসার অ্যাটাক চালাব। ফারহাদ, তুমি আর ইএমই টিম নাইট ভিশন সাপোর্ট নিয়ে সাউথ ট্রেইলটা লক করে দাও। একটাও জেন ফায়ার করার সুযোগ না পায় উ। ক্যাপ্টেন রাফিন স্যালুট ঠুকে মৃদু প্রফুল্ল গলায় বলল, আন্ডারস্টুড স্যার। কাল সকালের আগেই মিশন সাকসেসফুলি ওয়াইন্ড আপ করে বেশে ব্যাক করব গু। ফারহাদের ঠোঁটের কোণেও এক চিলতে হালকা স্বস্তির হাস্যরেখা ফুটে উঠল। আপনার সাথে কমব্যাটে নামলে রিস্কটা থ্রিল মনে হয় স্যার।
অল দ্য বেস্ট। দুর্জয় ওদের দুজনের কাঁধে এক হাতে আলতো চাপ দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, গুড লাক, জেন্টলম্যান। পজিশনে যান। সি ইউ অন দ্য আদার সাইড। দুটো তরুণ অফিসার ধীর পদক্ষেপে আধারে মিলিয়ে গেল। দুর্জয় নিজের কৌশলগত অ্যাসল্ট রাইফেলটা কাঁধে ঝুলিয়ে এক পলক সুদূর উত্তরের মায়াবিনীর কথা ভাবল, পর মুহূর্তেই চোয়াল শক্ত করে বুনো জঙ্গলের খিসা খিক্ত আধারের মিলিয়ে গেল একঝাঁক দেশপ্রেমিক। নাইখমছড়ির ঘুমধুম সীমান্তের শূন্যরেখা ঘেঁষে নেমেছে নিকষ আধার। পাহাড়ি বুনো ঝোপ আর সোদা মাটির বুক চিরে নিঃশব্দে এগোচ্ছে স্পেশাল ট্যাকটিক্যাল টিমের ৬ জন লড়াকু সেনা। সবার সামনে কালচে কমব্যাট ড্রেসে ঢাকা সুঠাম অবয়বমেজর দুর্জয় আহসান। নাইট ভিশন গগলসের সবুজ আভায় পুরো জঙ্গলটা স্পষ্ট ভেসে উঠছে ওর সামনে। কাঁধে ঝুলছে অ্যাসল্ট রাইফেল BD-15। সাউন্ড সুপ্রেসার লাগানো নলে এক বিন্দু শব্দ হওয়ার সুযোগ নেই। বা হাতে বাঁধা ওয়াকিটকি থেকে হেডসেটে অত্যন্ত নিচু সংকেতায়িত তরঙ্গে ভেসে এল ক্যাপ্টেন শান্তর কণ্ঠস্বর। স্যার, টিম বি পজিশন ইন। উত্তর পাশের ট্রেইলে ৪ জন সশস্ত্র লোক স্কাউটিং করছে। ওদের কাছে HK-33 অ্যাসল্ট রাইফেল আর গ্রেনেড রয়েছে পর্যাপ্ত। দুর্জয় বা হাতের ইশারায় পেছনের সঙ্গীদের থামার নির্দেশ দিল। ডান হাতে ধরা অ্যাসল্ট রাইফেলটা কায়দা করে উঁচিয়ে ধরে অতি নিচু স্বরে হেডসেটে বলল, হোল্ড ইউর ফায়ার, শান্ত। ওদের মেইন কনভয়টা জংশন পয়েন্টে পৌঁছাতে দেন। পিনসার অ্যাটাক হবে। ফারহাদ, সাউথ রুট লক। দক্ষিণ দিক থেকে ক্যাপ্টেন ফারহাদের স্পষ্ট মেসেজ এল। ইয়েস স্যার। সাউথ রুট সম্পূর্ণ লকড। কেউ পালাতে পারবে না। কপি দ্যাট। অন মাই কাউন্ট। 3, 2, 1, গো। পর মুহূর্তেই বুনো নীরবতা বিদীর্ণ করে গর্জে উঠল নাতিদীর্ঘ গোলাগুলি। সুপ্রেসার লাগানো রাইফেলের ধাতব শব্দে নিস্তব্ধ পাহাড়ি ট্রেইল নিমেষেই যুদ্ধক্ষেত্রে পরিণত হল। দুর্জয়ের ছোড়া সুনির্দিষ্ট ৩ রাউন্ড গুলিতে সামনের ২ জন মার্সেনারি এক লহমায় কাদার উপর ঢলে পড়ল। হঠাৎ বা পাশের বাঁশঝাড়ের ঘন আধার হতে ভেসে এলো এক বিজাতীয় চিৎকার। এক সশস্ত্র ইনসার্জেন্ট পজিশন ছেড়ে উঠে দাঁড়িয়ে দুর্জয়ের দিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে রাইফেল উচাল। সময় ছিল না ১ সেকেন্ডেরও। দুর্জয় ক্ষিপ্র ট্যাকটিক্যাল ডাইভ দিয়ে কাদামাখা জমিনে নিজেকে লুকিয়ে ফেল। পরক্ষণেই বুক ঘষে স্লাইড করে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষের বুক লক্ষ্য করে এক রাউন্ড ফায়ার করল। প্রিসিশন শট। লোকটা বিকট আর্তনাদ করে আছড়ে পড়ল মাটিতে। তৎক্ষণাৎ পরপর দুটো উচ্ছ্বাসিত কণ্ঠস্বর ভেসে এল। ক্লিয়ার। ইস্ট সেক্টর সম্পূর্ণ নিউট্রালাইজড। সাউথ সেক্টর অলসো ক্লিয়ার স্যার। কনসাইনমেন্ট সিকিউরড। মাত্র ১৫ মিনিটের সংক্ষিপ্ত অ্যাটাকে সম্পূর্ণ অপারেশন রেড ফ্যালকন সফলতার সাথে সমাপ্ত হল। কোনো কোল্যাটেরাল ড্যামেজ ছাড়াই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র আর বিস্ফোরক রক উদ্ধার করল সেনাদল। এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা কমেন্ট করেন না কেন? কমেন্ট না করলে কিন্তু গল্প দেরি করে দিব।